আবার ডাকুন এই নামটা ধরে। উনি সম্পূর্ণ বিষয়টা এড়ানোর জন্য আমায় খানিকটা রাগ দেখিয়ে চাপা সুরে বলল, নো মোর ওয়ার্ডস, চলো। কথাটা বলেই উনি সামনের দিকে ঘুরে হনহন করে গাড়ির উদ্দেশ্যে পা বাড়ায়, আর আমি ওনার পেছন থেকে সাথে সাথে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ি। মাটির দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে ওনাকে উদ্দেশ্য করে বলে উঠি, প্লিজ আর একটা বার ডাকুন না এই নামটা ধরে। আমার এমন কান্নার সিক্ত কণ্ঠ শুনে মুহূর্তেই উনি থমকে গিয়ে পেছন ফিরে তাকায়, দুই হাত মুষ্টিবদ্ধ করে, পরে আমার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে করে আমার পাশে এসে বসে সুপ্ত কণ্ঠে বলে, রিত, নিয়েছি নামটা, হয়েছে শান্তি, ব্যাস এবার বাড়ি যাবে। নয়তো এই খোলা মাঠে তোমাকে ছেড়েই যেতে আমি একদমই দ্বিধাবোধ করব না। ওনার এমন কথায় নিজের দুই হাত দিয়ে নিজের মুখটা ঢেকে কান্না করতে করতে বলি, প্লিজ বলুন আমায় সবটা, আমি আর পারছি না কোনো কিছু নিতে। আমার এমন কথায় উনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে, হঠাৎ রহস্য নিয়ে আমায় উদ্দেশ্য করে বলে ওঠে, যা সামনে থেকেও নজরে বাইরে, যা নজরে থেকেও শুধুই খেলাঘর, আর এই খেলাঘরেই তোমার আপন ঘর। ওনার এমন ধাঁধামূলক কথায় আমি মুহূর্তে চুপ করে নিজের মুখ থেকে হাতটা সরিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে হতবাক হয়ে বলি, মানে? আমার এমন কথায় উনি আবারও স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, এটা তোমার জন্য, এখানে তোমার সব প্রশ্নের অজানা উত্তর লুকিয়ে আছে। এটা সলভ করো, খোঁজো, শুরু থেকে খোঁজো, কোথায় কি ছুটে গেছে তোমার, আর কি রয়ে গেছে। ওনার এমন ঘোরানো পেঁচানো কথা আমি গুলিয়ে যাচ্ছি ভীষণভাবে। উনি আমায় কিছু বোঝাতে চাইছেন, কিছু বোঝাতে পারছি না আমি। তাই ওনাকে আবারও অনুরোধ করে বিনিময় সুরে বলে উঠি, কি বলছেন এসব? আমি কিছুই বুঝতে পারছি না, আমি কিভাবে কি করব? আপনি, আমি কেন, খুলে বলছেন না কেন আপনি আমার সবটা? বুঝতে পারবে তুমি সবটাই, অঙ্ক কষে বের করো। তবে আর একটা কথা বলি, যতদিন তোমার সব প্রশ্নের উত্তর না পাচ্ছ, ততদিন তুমি শুধু কথা কিনো সবার কাছ থেকে। কারো কাছে নিজের কথাগুলো বিক্রি করো না, তাহলে বিপদে পড়তে পারো। এমনও হতে পারে তুমি সবটা হারাতে পারো, মানে তুমি যা চাচ্ছ তার থেকে আরও বেশি, আরও অনেক বেশি দূরে চলে যেতে পারো। তাই নিজের কাছেই সবগুলো লুকিয়ে রাখতে হবে, কারো কাছে এই বিষয়গুলো শেয়ার করতে পারবে না। তাহলে আমি সবকিছু খুঁজে বের করব কি করে? স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, আমার বলা প্রতিটা কথার মধ্যে তোমার সব প্রশ্নের উত্তর আছে। এখন আর কিছুই বলতে বাধ্য নই, চলো, আমার অনেকটা সময় হয়ে গেছে। কথাগুলো বলেই উনি গাড়ির কাছে গিয়ে গাড়ির একটা দরজা খুলে সাথে সাথেই আমি পেছন থেকে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে বলে উঠি, আপনি বাধ্য না হলেও আমার যে রুদ্রের সাথে বিয়ে হতে যাচ্ছে সেটা মনে আছে আপনার? আমার এমন কথার পৃষ্ঠে উনিও রহস্য নিয়ে বলে ওঠে, তুমি যে ওনার কারো এমন বউ কথায় সেটা টলমলে মনে আছে চোখে তোমার? করুণ কণ্ঠে বলে উঠি, আপনি আমার সবকিছুর মধ্যে খুব বাজেভাবে ফাঁসিয়ে দিয়েছেন, আমি আজ বড্ড অসহায় হয়ে পড়েছি। আমার কথায় উনি নিচের দিকে তাকিয়ে হালকা স্মিত হেসে আবারও আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে ওঠে, অল্পতে অসহায় হয়ে গেলে রিত। আমার কথায় উনি নিচের দিকে তাকিয়ে হালকা স্মিত হেসে আবারও আমার দিকে ঘাড় বাঁকা করে তাকিয়ে বলল, কথাটা বলেই আমাকে আর কিছু বলতে না দিয়ে চুপচাপ গাড়িতে উঠে বসে পরে আমায় উদ্দেশ্য করে গাড়ির হর্ন বাজাতে থাকে লাগাতার। আমি ওনার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর পায়ে আস্তে করে চোখের পানি মুছতে মুছতে ওনার পাশের সিটে উঠে বসি। আমার দিকে উনি এক পলক তাকিয়ে থেকে গাড়ি চালাতে শুরু করে। গাড়িটি আপন গতিতে চলতে থাকে আপন নিবাসের দিকে। আমার বাড়ির নির্দিষ্ট থাকলেও পথটি হয়ে পড়েছে অনিশ্চিত, সাথে আমার চলার পথটাও হয়ে পড়েছে গন্তব্যহীন। ওনার পথ চলার জন্য নির্দিষ্ট গন্তব্য থাকলেও আমি হয়ে পড়েছি পথহারা পথিকের মতো। কি করব, কোথায় যাব, কার কাছে হেল্প চাইবো কিচ্ছু বুঝতে পারছি না আমি। নিজেকে বড্ড উন্মাদের মতো লাগছে, পাগল পাগল লাগছে আমার। হৃদখান আমায় অনেকটাই অগোছালো করে দিয়েছে, জানা নেই কবে আবার সেই স্বাভাবিক জীবনে ফিরে আসবো আমি। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝে হঠাৎ করেই গাড়িটা থেমে যায় আমার বাড়ির সামনে। গাড়িটা থামতে দেখে চমকে ওঠে ওনার দিকে তাকাই আমি। আমাকে ওনার দিকে তাকাতে দেখে আস্তে আস্তে বলে ওঠে, নামো। ওনার এমন কথায় সাথে সাথেই আমিও কোনো রকম কোনো কথা না বলে চুপচাপ গাড়ি থেকে নেমে যাই। আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই উনি একটা সেকেন্ডও আর এখানে দাঁড়িয়ে থাকেনি, দ্রুত গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যায়। এতটা দ্রুত যায় যে উনি কিছু লুকানোর চেষ্টা করছে এমনটা মনে হয় আমার।
আরও কিছুক্ষণ থাকলে সেটা ধরা পড়ে যেত, তাই দ্রুত আমার সামনে থেকে চলে যায় সে। এছাড়া আমি গাড়িতে থাকাকালীনও একটা কথাও বলেনি সে আমার সাথে, চুপ করেছিল সারাটা রাস্তা। আমার এমন সব চিন্তা ভাবনা করতে করতেই গেট ধরে বাড়ির ভেতর ঢুকতেই চোখে পড়লো আমার আম্মু আর ভাবি বাগানের মধ্যে কিছু একটা করছে। আমি তাদের পেছনে থাকার কারণে তারা আমায় দেখতে পায়নি, বাড়িতে ঢুকেছি আমি। তাই আমিও তাদের কিছু না বলে চুপচাপ বাসার ভেতরে ঢুকে নিজের রুমে চলে যাই। নিজেকে বড্ড মাতাল মাতাল লাগছে আজ। ফ্রেশ হতে হবে, নয়তো আবার আম্মুর কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই মুহূর্তে বন্ধু মহল নিয়ে বসে আছি আমি রিদ খানের বাড়ির ড্রয়িং রুমে। আমার সাথে আছে আমার পঞ্চ বান্ধবীরা আর রিদ খানের সুইট দাদিজান। আমি এখানে এসেছি বিগত 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। খানবাড়িতে এই মুহূর্তে কেউ নেই, না আছে রিদ খান আর না অন্য কেউ। রুদ্রও জানে না আমি আজ খানবাড়িতে আসবো। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে হঠাৎ করেই চলে আসি খানবাড়িতে। দাদিকে দেখতে চাই এটার বাহানা করে। আমি মূলত দাদির সাথে দেখা করতে এসেছি এমন কিছু নয়। আসলে ওই দিন যখন রিদ খান আমায় কিছু না বলে আমার বাড়িতে রেখে এসেছিল, তারপর থেকেই আমি রোজ রিদ খানের বলা প্রতিটা কথা ভেবেছি, গভীরভাবে ভেবেছি। কিন্তু তারপরেও আমি কোনো রকম কোনো উত্তর খুঁজে পাইনি। ওনার বলা প্রতিটা কথায় কোনো কিছুই খুঁজে পাইনি আমি। তারপরেও আমাকে তো ওই গুপ্ত রুমে অজানা রহস্যের উন্মোচন করতেই হবে, যে করেই হোক। কিন্তু কোথা থেকে শুরু করব সেটাই ভেবে পাচ্ছি না। পরিবারের কারো কাছ থেকেই হেল্প চাইতে পারবো না, তাহলে আমার অজানা রহস্য কথাগুলো অজানাই থেকে যাবে। এটাই বলেছে আমায় রিদ খান, আর এটা বলেই সাবধান করেছেন আমায়। কি করব কিচ্ছু ভেবে পাচ্ছিলাম না আমি, শুধু নিজের মাথাটা খালি খালি লাগছিল ভীষণভাবে। সাথে এত মানুষের ভিড়েও নিজেকে একা একা মনে হচ্ছিল। আমার এত হতাশপূর্ণতার মাঝে হঠাৎ করেই আমার মাথায় আসে যে আমি যখন রিদ খানের গুপ্ত রুমে ছিলাম তখন একটা নীল ডায়েরি দেখেছিলাম এইসব জিনিসপত্রের সাথে। আর নীল ডায়েরির কথাটা আমার মাথায় আসতেই আমি চমকে উঠে ভাবতে লাগি ওই নীল ডায়েরিটার কথা। কারণ ওই নীল ডায়েরিটাই হয়তো আমায় কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে, রিদ খানের গুপ্ত রুমের রহস্য উন্মোচন করতে পারবে। কথাটা ভেবে নিয়ে নিজের চোখ মুছে দ্রুততার সঙ্গে উঠে পড়ে উদ্দেশ্য রিদ খানের বাসায় গিয়ে ওই নীল ডায়েরিটা নিয়ে আসবো। এই কথাটা ভেবেই খুশি হয়ে সামনের দিকে নিজের 1 পা বাড়াতেই হঠাৎ করে আপনা আপনি আমার চলন্ত পা থেমে যায়। কারণ আমি রিদ খানের বাসায় গিয়ে কি বলবো, কি জন্য এসেছি, আর রিদ খান উনি কি দিবে আমায় ওনার গুপ্ত রুমে ঢুকতে? না, কখনোই দিবে না। উল্টো আমার ওনার দরজার সামনে উল্টো ঘুরিয়ে বেঁধে রাখবে ঝুলন্ত অবস্থায়। কি করব কিছুই ভেবে না পেয়ে তখনই আমার পঞ্চবান্ধবীদের কথা মাথায় আসে, কিন্তু বিপত্তি ঘটে তাদের। আমি কি বলি এটা নিয়ে। পরে হঠাৎ করে এবার মাথায় একটা দারুণ বুদ্ধি আটকে যায় আমার পঞ্চবান্ধবীদের বোঝানোর জন্য। আর আমার সেই বুদ্ধির সাথে সাথে তাদের বোঝাই যে আমার হাতে রুদ্রের দেয়া আংটিটা খান বাড়িতে মানে রিদ খানের রুমে পড়ে গিয়েছে যখন আমি রুদ্রের সাথে খান বাড়িতে যাই তখনই। আর সেটা এখন আনার জন্যই সবাইকে আমার সাথে খান বাড়ি যেতে হবে। সাথে এটাও বলেছি যদি রুদ্র জানে ওর দেয়া আংটি আমি হারিয়ে ফেলেছি তাহলে হয়তো অনেক কষ্ট পাবে, তাই রুদ্রকেও জানানো যাবে না কোনোভাবেই। আর আমার আমরা সবাই খান বাড়িতে দাদিকে দেখার উদ্দেশ্যে যাব, পরে ওরা সবাই না হয় দাদিকে ব্যস্ত রাখবে আর আমি চুপি চুপি রিদ খানের রুমে ঢুকে আমার আংটিটা নিয়ে আসব। আমার এমন সব কথার সাথে সবাই একমত পোষণ করলেও বিপত্তি ঘটে রিদ খানকে নিয়ে। যদি উনি বাসায় থাকে তো তখন কি করব সেটা ভেবে ভয় পাচ্ছিলাম। তাই আগেই কৌশলে আমি রুদ্রের কাছ থেকে জেনে নেই যে রিদ খান আজকে বাসায় থাকবে কিনা। আর এই সূত্র ধরেই আমি আমার পঞ্চ বান্ধবীরা মিলে এখানে বিগত 1 ঘন্টা ধরে আড্ডার আসর জমিয়েছি দাদির সাথে। আর আমাদের সেই আড্ডার সাথে আমার পঞ্চ বান্ধবী সবাই দাদিকে নিজের কথার জালে ফাঁসিয়ে ব্যস্ত রাখার চেষ্টা করছে। আমার পঞ্চ বান্ধবীরা দাদিকে নিজের কথার জালে ফাঁসিয়ে রাখার মধ্য দিয়ে আমি চুপি সারে উঠে চলে আসি রিদ খানের রুমে। আর সেখান থেকে দ্রুততার সঙ্গে চলে যাই ওনার গুপ্ত রুমে। গুপ্ত রুমে ঢুকে সবকিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি আমি। আমার কেমন যেন সবকিছু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। আমি গুপ্ত রুমের প্রত্যেকটা জিনিস হাতে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম, আর আমার চোখ থেকে কেন যেন আপনি আপনি টপ টপ করে অঝরধারায় পানি পড়ছে। মনে হচ্ছে এই গুপ্ত রুমে অজানা রহস্যের সাথে সাথে অজানা কষ্টগুলোও বেড়ে আসছে আমার, যেটা আমি হয়তো সহ্য করতে পারছি না। কিন্তু এইসব দেখার পর আমার মনে হচ্ছে রিদ খান যেটা আমায় দেখাতে চাইছেন সেটা হয়তো না, ওনার মধ্যে আরো বেশি কিছুই রয়েছে।
টলমল চোখে চারপাশটা পর্যবেক্ষণ করছিলাম, তখনই হঠাৎ করে চোখ যায় সেই নীল ডায়েরিটার উপর, যেটার জন্যই আমি এখানে এসেছি। ডায়েরিটা হাতে নিয়ে নিজের চোখ মুছে চুপিসারে ওনার গুপ্ত রুম থেকে বের হয়ে যাই আমি, কারণ হৃদ খান যদি কোনো কারণে নিজের রুমে চলে আসে তাহলে তো এই মুহূর্তে শেষ আমি। উনি আমাকে আরও আঘাত করতে দ্বিতীয়বারও ভাববে না। নিজের এমন সব চিন্তাভাবনার মাঝে ডায়েরিটা আমার জামার ভেতর কোমরের মধ্যে গুজে দ্রুততার সঙ্গে নিজেকে ঠিক করে বের হয়ে যাই ওনার গুপ্ত রুম থেকে। নিচে এসে পঞ্চবান্ধবীদের ইশারা করে বুঝাই যে আমি আমার হারানো আংটি খুঁজে পেয়েছি। পরে আমার সবাই মিলে আরও কিছুক্ষণ দাদির সাথে আড্ডায় মেতে থাকলেও আমার মনটা ছিল বরাবরের মতোই চঞ্চল, কারণ ডায়েরিতে কি আছে সেটা দেখতে হবে আমায়। আমি আমার এই চঞ্চল মন নিয়ে আরও কতক্ষণ দাদির সাথে বসে থেকে পরে নিজ নিজ গন্তব্যে ফিরে যাই। দাদি আমাদের ওনার পাঠানো গাড়িতে বসতেই গাড়িটি আপন গতিতে চলতে থাকে, আর আমি চুপচাপ বসে থাকি ঠাই জায়গায়, কারণ এই ডায়েরিটা পড়ার পর আবার নতুন কি মোড় নিতে চলেছে আমার জীবনে সেটা থেকে আমি আদৌ অজানা। আমি কথাগুলো জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে এক মনে ভেবে চলেছি। আমার এমন ভাবার মধ্যে দিয়ে হঠাৎ করেই হিয়া উৎফুল্লতার সাথে বলে ওঠে, আরে দোস্ত, হৃদ খানের সাথে সাথে হৃদ খানের বাড়িটাও কিন্তু জোস, তাই না রে? হিয়ার এমন কথা সহমত পোষণ করে রুহি বলে, অনেক জোশ, বান্দার দম আছে বলতে হবে। কিন্তু হৃদ খান বজমেজাজি টাইপের রে, ব্যাটার কপালে কোনো বউ জুটবে না, এটা আমি শিওর। যদিও জুটতো তাহলে সেটা শিওর আমিই হতাম। রুহির এমন লুচ্চামো মার্কা কথায় ক্ষেপে যায় রূপা, কিন্তু তখনও আমার কোনো ভাবান্তর হলো না। আমি চুপচাপ নীরব দর্শকের মতো ওদের কথাগুলো শ্রবণ করে যাচ্ছি, কারণ ওদের সাথে কথা বলার মতো মন মানসিকতা নেই আমার এই মুহূর্তে, কারণ আমার মাথায় শুধু ডায়েরির কথাটাই ঘুরপাক খাচ্ছে। আমার এমন চুপ থাকার মধ্য দিয়েই রূপা রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর আর কি, যেখানে ছেলে দেখি সেখানেই বউ হওয়ার ইচ্ছে জাগে তোর। সব কয়টা ছেলের বউ হয়ে বেড়াস তুই। তোর এত তীব্র ইচ্ছা নিয়ে এখনো বাপের বাড়ি পড়ে আছিস কিভাবে, বিয়ে না করে আল্লাহই জানে। আমার তো মাঝে মাঝে ইচ্ছে হয় তোকে আমি হিরো আলমের দ্বিতীয় বউ তোকেই বানিয়ে দেই পরে। তুই আর হিরো আলম একসাথে ছবি তুলবি, ফেসবুকে ক্যাপশন দিবি, আমার নজর টিপ। রূপার এমন কথায় রুহি নাক মুখ খিচে বলে ওঠে, ছি, তুই এত খারাপ? এই মা, এখানে খারাপের কি আছে? তোকে তো বিয়েই দিয়েছি হিরো আলমের সঙ্গে, অন্য কিছু তো নয়, তাই না? আর দেখ, তুই ফর্সা মানুষ, তাই হিরো আলম তোর নজর টিকা হয়ে থাকবে সবসময় আশেপাশে। কি রে, কি বলিস তোরা? রূপার এমন ব্যঙ্গমূলক কথায় রুহির রাখতে থাকলেও বাকি সবাই হু হু করে হেসে ওঠে, কিন্তু সবার আনন্দের সাথে তাল মিলাতে পারিনি আমি। বুকের মধ্যে অজানা কষ্ট চাপা আছে আমার। ড্রাইভার চাচা আমাদের সবাইকে যার যার বাড়ি পৌঁছে দিয়ে উনি যথারীত চলে যায় খান বাড়ির উদ্দেশ্যে, আর আমি আমার হাতে চুরি করা সেই ডায়েরিটা নিয়ে চলে আসি আমার রুমে। পরে নীল ডায়েরিটা আমার বিছানার উপর রেখে বাথরুমে গিয়ে নিজের চোখে মুখে পানির ছিটা দিয়ে নিজের শান্ত করে রুমে চলে আসি। ডায়েরিটার ভিতর কি হয়েছে সেটা জানার জন্য নিজের রুমে দরজাটা লক করে বিছানার উপর বসে পড়ি ডায়েরিটা হাতে নিয়ে। নীল ডায়েরিটা হাতে নিয়ে বসে আছি, বেশ কিছুক্ষণ হয়েছে। ডায়েরিটা খুলে দেখার তুমুল আগ্রহ থাকলেও এই মুহূর্তে কোনো রকমভাবে ডায়েরিটা খুলতেই পারছি না আমি। নিজের মধ্যে কেমন একটা দ্বিধাবোধ কাজ করছে, ভেতর ভেতর সাথে একটা অজানা ভয়ও কাজ করছে। না জানি এরপর কি হয়, না জানি আমায় কোন বাস্তবতার সাথে মুখোমুখি হতে হয়। আচ্ছা, এই ডায়েরিটা পড়ে আমার জীবনের ধরন পাল্টে যাবে না তো? হয়তো যেতেও পারে, জানি না কোনো কিছুই। আর যতক্ষণ না পর্যন্ত আমি এটা খুলে পড়ছি ততক্ষণ পর্যন্ত আমায় চরমভাবে অস্থিরতার শিকার হতেই হবে। তাই আমি আমার সকল চিন্তা ভাবনা সব কিছুকে নিজের মধ্যে রেখে সাহস জুগিয়ে কাঁপা কাঁপা হাতে আস্তে করে ডায়েরির প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়লো সেখানে বড় বড় অক্ষরে লেখা, আমি জানতাম তুমি চুরি করতে আমার রুমে আসবে, তাই আগের থেকে আসল ডায়েরিটা সরিয়ে ফেলেছিলাম আমি সেখান থেকে। হৃদ খানের সামনে এটা কিছুই না। ওনার এমন কাট কাট কথায় মুহূর্তেই চমকে উঠে আমি, সাথে এক ঝুড়ি ভরপুর সমান কষ্টটাও হয় আমার। কতটা আগ্রহ আশা নিয়ে ডায়েরিটা চুরি করেছিলাম আমি, ভেবেছিলাম হয়তো এবার এত শত চিন্তার অবসান ঘটবে আমার, কিন্তু না,
এই হৃদ খান আমার শত শত চেষ্টার মধ্যেও মুহূর্তেই পানি ঢেলে দিল, একটুও ভাবলো না আমার কথা। আচ্ছা, উনি কিভাবে বুঝতে পেরেছে যে আমি আগের থেকে ওনার রুমে যেতে পারি এই ডায়েরিটার জন্যে? আচ্ছা আচ্ছা, বাই এনি চান্স উনি কোনো অন্তর্যামী নয় তো? আল্লাহ! হতেও পারে ওনার উপর কোনো বিশ্বাস নেই, কারণ উনি আমার চিন্তা ভাবনার বাইরে অপদার্থ মানুষ একটা। কথা বলেই রাগে ক্ষোভে ফুসফুস করতে করতে ডায়েরিটা ঠাস করে বন্ধ করে দেয়। আমার খুব কষ্ট লাগছে, আমার এতটা আশা নিয়ে ডায়েরিটা অবধি পৌঁছেছিলাম আমি, তারপরেও সফল হতে পারিনি, কিচ্ছু জানতে পারিনি। আমি গুপ্ত রুমে ওই ছবিগুলো সম্পর্কে কিছুই জানতে পারলাম না, তাই এই মুহূর্তে কিছুই ভালো লাগছে না আমার আর। আমার এই খারাপ লাগা ভাবটা নিয়ে ডায়েরিটা বন্ধ করে নিজের মাথাটা চেপে ধরে হতাশ ভাব নিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে নিজের দিকে ঝুঁকে থাকতেই হঠাৎ করে মনে হয় সম্পূর্ণ ডায়েরিটা একটু ভালো করে চোখ বুলিয়ে নেওয়ার দরকার, হয়তো কিছু পেলেও পেতে পারি। আমার এমন চিন্তা ভাবনার মাঝে আবারও দ্রুততার সঙ্গে ডায়েরিটা হাতে নিয়ে দ্বিতীয় পৃষ্ঠা চোখ খুলতেই আমি চমকে উঠি। যা ভেবেছিলাম তাই, দ্বিতীয় পৃষ্ঠায় কিছু লেখা আছে। আমি আগ্রহের সাথে সেখানে তাকাতেই চোখে পড়লো স্পষ্ট ভাষায় লেখা। নাক ফুলিয়ে রাগ দেখালে বন্ধ রুমের ভেতরে কেউ দেখবে না, তাই রাগ দেখিয়ে কোনো লাভ নেই তোমার। কারণ সমস্যাটা তোমার, তাই সমাধানটাও তোমাকেই করতে হবে। ওনার এমন কথায় থতমত খেয়ে যাই আমি নাক ফুলিয়ে রাগ করি সেটা উনি কিভাবে জানে? আর আমি যে এখন বন্ধ রুমের ভেতর আছি সেটাও বা উনি কি করে বুঝতে পারছে? আচ্ছা, উনি আমার রুমে কোনো রকম সিসি ক্যামেরা সেট আপ করে দেয়নি তো? হঠাৎ করে সিসি ক্যামেরার কথাটা মাথায় আসতেই আমি ঝটপট চারপাশে তাকাই, কিন্তু কোথাও কিছু দেখতে না পেয়ে আবারও কৌতূহল নিয়ে তৃতীয় পৃষ্ঠাটি উল্টাতেই চোখে পড়লো। আমাকে দূরে খুঁজতে যেও না রিত, আমি তোমার চারপাশে আছি। তবে আপাতত তোমার রুমে কোনো রকম সিসি ক্যামেরা সেট আপ করিনি আমি, সো রিল্যাক্স। এই কথাগুলো আমি আরও আগেই লিখেছি তোমার জন্য, তার মানে আমি জানি তুমি কখন কি করতে পারো। ওনাকে পরপর আমার মনের কথাগুলো বলতে দেখে আমার কেন জানি সন্দেহ লাগলো, আরো দৃঢ় হলো আমার সন্দেহ, আর সেই সাথে আগ্রহটাও বাড়ছে, যার কারণে আমি ওনার লেখাটা পড়েই নিজেই বলে উঠি। কিন্তু কিভাবে? কথা বলে আমি আবারও চতুর্থ পৃষ্ঠা উল্টাতেই আর সেখানে চোখে পড়লো ওনার লেখা এই কথাগুলো। তো লক্ষ্যে পৌঁছাতে হলে আমার কোনো রকম সাহায্য তুমি পাবে না, একদমই না। নিজ থেকে খোঁজো তোমার কোথায় কি ছুটে গেছে। সামনে এগিয়ে যাওয়ার আগে পেছনে ফিরে দেখো তোমার পেছনে কি তুমি ফেলে রেখে এসেছো। তোমার লক্ষ্য যাই কিছু হোক না কেন, তোমার মঞ্জিলটাই আমি, তাই তুমি আমাকে তোমার সামনে নয় পেছে খুঁজে দেখো, সেখানেই পাবে আমাকে। ওনার এমন কথায় মুহূর্তেই চমকে উঠলাম আমি। উনি প্রতিবারই আমার পেছনে ফিরে দেখার কথা বলছে, মানে উনি আমার ইশারায় কিছু বোঝাতে চাইছে, হয়তো অনেক বড় কিছু, যা আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু আমি কেন পেছনে ফিরে দেখবো সেটাই তো বুঝতে পারছি না। তাই আবারও কৌতূহল নিয়ে পঞ্চম পৃষ্ঠায় উল্টাই, কিন্তু সেখানে কোনো রকম লেখা না দেখে অনেকটা পাগল প্রায় হয়ে যাই আমি মুহূর্তেই, কারণ আমি এখনো ওনার কথাগুলো মানে বুঝে উঠতে পারিনি। আর আমার এমন অবুঝ অবস্থায় উনি আমায় মাঝ রাস্তায় এইভাবে রেখে সবটা শেষ করে দিতে পারে না। আমি সেটা করতে দিব না ওনাকে, দরকার হলে আমার ওনার সামনে গিয়ে দাঁড়াবো আবারও, তবুও আমার সকল প্রশ্নের উত্তর চাই মানে চাই। আর যদি উনি আমায় উত্তর দিতে না পারে তো অন্তত একটা ক্লু তো দিতে হবে। আমার এমন সব চিন্তা ভাবনার মাঝেই আমি উত্তেজিত হয়ে পাগল হয়ে ডায়েরিটার পরপর প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাতে থাকি। কোথাও কিচ্ছু দেখতে পারছি না বলে কষ্টে কান্না করব ভাব আমার। চোখ দুটো আমার টলমলো করছে মুহূর্তেই। তখনই হঠাৎ করে শেষের দিকের একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল আমার। সেখানটা কিছু লেখা ছিল, আর সেটা হলো, উত্তেজিত হওয়ার কিছু নেই, কারণ আমি তোমাকে অলরেডি প্রথম ক্লুটা দিয়ে ফেলেছি। অ্যান্ড সেকেন্ড ক্লু ইজ, তোমার রাস্তা নয়, তোমার লক্ষ্যটা ঠিক করবে। তুমি কতটা সামনে হাঁটবে, তোমার রাস্তাটাও এখানে, তোমার লক্ষ্যটাও এখানে। তৃপ্তিলয় নামটা কেমন যেন চেনা লাগছে আমার কাছে, মনে হচ্ছে কোথাও একটা শুনেছি আমি, কিন্তু কোথায়? আমি মনে করার চেষ্টা করতে করতে সম্পূর্ণ ডায়েরিটা ভালো করে একটু দেখে নিই, কারণ হৃদ খান আর কোথাও কিছুই লেখেনি, তার মানে আমায় ওনার
এমন পঞ্চম বাক্যের মাঝে রহস্য উন্মোচন করতে হবে? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করি আর ভাবতে থাকি কেন উনি আমায় বারবার পেছন ফিরে দেখার কথা বলছিল। আমার পেছনে কি ছুটে গেছে? পেছন পেছন পেছন। নিজের দুই হাতে মাথা চেপে ধরে বসে ভাবতে থাকি কোন পিছনের কথা বলছে সে। বেশ কিছুক্ষণ মত্ত হয়ে থাকার পর হঠাৎ লাফিয়ে উঠে এই চিন্তা ভাবনা যে হ্যাঁ, আমি পেরেছি। উনি আমার বারবার অতীতে ফিরে দেখার কথা বলছিল। মানে আমি নিশ্চিত আমার অতীতে কিছু একটা মিস হয়ে গেছে, যার জন্য আজ আমি ওই গুপ্ত রুমের রহস্যগুলো বুঝতে পারছি না। আচ্ছা, আমার সাথে ওই গুপ্ত রুমে কোনো রকম জোরালোভাবে সম্পর্ক নেই তো? সম্পর্কের কথাটা ভেবেই আমি আবারও চমকে উঠি, কারণ আমার সাথে যদি ওই গুপ্ত রুমের সম্পর্ক থাকে তাহলে ওই রুমের এত রক্তগুলো কিসের ছিল? উফ, কিছুই চিন্তা করতে পারছি না। যতবার ভাবি এখন সমাধান হতে চলেছে ততবারই আমি ঠিক আগের জায়গায় দাঁড়িয়ে পড়ি। এই কথাটা ভেবে নিয়ে ওনার দেয়া দ্বিতীয় ক্লুটা ভাবতে থাকি, যেটা উনি আমায় বলেছিল যে তোমার রাস্তা নয়, তোমার লক্ষ্যটা ঠিক করবে তুমি কতটা হাঁটবে সামনে। তোমার রাস্তাটাও এখানে, তোমার লক্ষ্যটাই এইখানে, তৃপ্তিলয়। তার মানে এই তৃপ্তিলয়ের মধ্যেই সব রহস্য, আর আমার লক্ষ্য ও রাস্তা দুটোই এইখানে তৃপ্তিলয়। ইয়েস, আমি পেরেছি। কিন্তু এই তৃপ্তিলয়ের নামটা কার কার কাছে যেন শুনেছি আমি। উফ, তৃপ্তিলয় হয়তো কোনো জায়গার নাম, নয়তো কোনো বস্তুর নাম হতে পারে। দুইটা থেকে একটা হবে। আর এই তৃপ্তিলয়ে আমার সকল প্রশ্নের উত্তর আছে, কারণ উনি নিজেই বলেছে আমার রাস্তাটাও এখানে, আমার লক্ষ্যটাও এখানে, তৃপ্তিলয়। তার মানে আমার এই নামের মধ্যেই রহস্য আছে কোনো, যেটা আমায় খুঁজে বের করতে হবে। কিন্তু কিভাবে আর কার কাছে শুনেছিলাম এই নামটা আমি? কার কাছে মনেই পড়ছে না আমার। উত্তেজিত হওয়ার মাত্রাটা যখন আবার চরম পর্যায়ে পৌঁছে গেছে তখন কথাগুলো ভাবতে থাকি। আর তখনই আমার রুমের দরজায় কেউ ঠক ঠক করে শব্দ করছে। দরজার খটখট শব্দে মনোযোগ ভস্ম হয় আমার। আমি কপাল কুঁচকে বিরক্তি নিয়ে দরজাটা খুলতেই চোখ পড়ল জরিনাকে, কাজের মেশে চা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আমার রুমের দরজার সামনে। আমি জরিনার দিকে বিরক্তি নিয়ে তাকাতেই জরিনা তার 32 পাটি দাঁত বের করে হেসে চা নিয়ে হেলে দুলে আমার রুমের ভেতর প্রবেশ করে। আর জরিনাকে এমন হেলতে দুলতে দেখে আমার বিরক্তিটা যে আরো এক ধাপ বেশি বেড়ে যায়। উফ, এখন এমনিতেই প্রচুর টেনশনে আছি। অন্য সময় হলে হয়তো আমিও জরিনার সাথে সহমত পোষণ করতাম, কিন্তু এই মুহূর্তে আমার নিজের মাথায় পাগল পাগল হয়ে আসছে। আর অন্যকে কিভাবে উৎসাহিত করব আমি পাগলামো করতে? আর আমার এই পাগল টাইপ মাথা নিয়ে আর যাই হোক, মজা তো করা যায় না, তাই না? জরিনা হেলতে দুলতে চাটা আমার পড়ার টেবিলে রাখতে রাখতে বলে ওঠে। আপামনি, এই নেন আপনার চা। জরিনার কথায় কোনো রকম উত্তর না দিয়ে নিজেকে শান্ত রেখে বলি, আপনি এখন জানতো খালা? আমার এমন কথায় কিছুটা হতাশ হয় জরিনা। হয়তো আরও কিছুক্ষণ আমার সাথে থাকতে চেয়েছিল, কিন্তু আমি চলে যেতে বলেছি বলে বিনিময় সুরে বলে ওঠে। আচ্ছা। জরিনা কথাটা বলেই নিজের মতো করে আবারও চলে যেতে থাকে আমার রুম থেকে। আর আমি জরিনার আচ্ছা কথাটি শুনি আবারও ভাবতে থাকি পৃথ্বীলয়ের কথা। চিন্তা ভাবনার সাথে সাথে আস্তে আস্তে বিড়বিড়ও করতে থাকি পৃথ্বীলয় বলে বলে। আমার মুখে হঠাৎ করেই পৃথ্বীলয় নামটা শুনে থেমে যায় জরিনা। পরে আমার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, হয় আপা, আপনি পিতালয় দিয়ে কি করবেন? জরিনার এমন কথাটা শুনে আমি চমকে উঠে। তার মানে জরিনা জানে পৃথ্বীলয় কোথায় আছে? মানে পৃথ্বীলয় কি সেটা জানে জরিনা? আমি উত্তেজিত হয়ে জরিনা খালার সামনে দাঁড়িয়ে দ্রুততার সঙ্গে বলি, খালা আপনি জানেন তাহলে পৃথ্বীলয় কি সেটা, তাই না? আমায় এতটা উত্তেজিত হয়ে কথাটা খালাকে বলতে দেখে মুহূর্তেই জরিনা কপাল কুঁচকে এলো। তিনি আমার দিকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ আপামনি, জানি। কেন আপনি জানেন না পিতালয় কি হেইতা? জরিনার সন্দেহ দৃষ্টি দেখে মুহূর্তেই আমি চুপ হয়ে যাই, কারণ আমি তৃপ্তিলয় কি সেটা জানি না। আর এই বিষয়টা যদি আমি জরিনাকে খুলে বলি তাহলে খালা গিয়ে বাড়ির সবাইকে জানিয়ে দিবে। আর খালার জানানোর সাথে সাথে আমি আমার কাজেও সফল হতে পারবো না কোনো কালেই, যেটা আমি কোনোদিনও চাই না। তাই আমি আমার উদ্দেশ্য লক্ষ্য পূরণের জন্য খালার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা মিষ্টি হাসি দিয়ে নিজের উক্তির দিক থেকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলি। কে বলল আমি জানি না তৃপ্তিলয় কি সেটা? আমি অবশ্যই জানি, কিন্তু এখন না খালা কি হয়েছে কি, মানে আমার না একটু তৃপ্তিলয় দেখতে মন চাচ্ছে, সাথে একটু কাজও ছিল তৃপ্তিলয়, তাই আর কি। কারণ আম্মুজান আমারে না বাড়ির ব্যাগরে মানা করছে
পিতালয়ের কাছেও না যাইতে, আর আপনারা তো আরো আগেই যাইতে মানা করছে পিতালয়ের কাছে। জরিনা খালার এমন কথায় শিওর হলাম যে তৃপ্তিলয় কোনো একটা জায়গার নাম নয়, কোনো একটা বস্তুর নাম হতে পারে। সাথে তৃপ্তিলয় নামক বস্তুটা এই মুহূর্তে আমাদের আছে, আর সেটার কাছে আমায় না যেতে বিশেষভাবে না করেছে আমার আম্মু। আর আমাকে সেটাই খুঁজে বের করতে হবে যে কেন না করেছে, কি এমন আছে ওটাতে। তাই আমি জানার তাগিদ নিয়ে জরিনা খালাকে নিজের কথার জালে ফাঁসাতে বলি, তুমি তো খালা আম্মুকে চেনো, আমার সব কিছুর জন্য না 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 আর শুধু নাই করে থাকে। মায়া এটা করবি না, মায়া ওটা ধরবি না, মায়া ওখানে যাস না, মায়া এটা করিস না, মায়া 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 উফ, এতটা চাপ কি নেওয়া যায় বলো? আমার জন্য আমার আম্মু বিশাল একটা রুলস বেঁধে রেখেছে, সেটা তো তুমি ভালো করে জানো তাই না? তুমি বলো না, এখন কি আমাদের আম্মুর বারণ শোনার মতো সময় আছে বলো? আমার এমন কথায় জরিনা খালা অবুঝের মতো করে তালপাক বানিয়ে চিন্তার সুরে বলে ওঠে। কেন আপামনি, সময় নেই বুঝি? জরিনা খালাকে অবুঝের মতো প্রশ্ন করতে দেখে মুহূর্তেই আমি থমথমে খেয়ে যাই। পরে কথাটা ঘুরিয়ে বলি, আছে তো, থাকবে না কেন সময়? আসলে আমি বলতে চাইছি যে আমি না এখন বড় হয়ে গেছি না বলো, আর কয়েকদিন পর তো আমার বিয়ে হবে রুদ্রের সাথে। তাই বলছি এখন আর আমার আম্মুর বারণ শোনার মতো আগে সময়টা নেই তাই না? আমি আর কয়েকদিন পর রুদ্রের বাসায় চলে যাব, আর এখন যদি তুমি আমায় ওই তৃপ্তিলয়ে না নিয়ে যাও, না এনে দাও, তো আমি আর তোমার সাথে কথাই বলবো না, যাও। আচ্ছা। জরিনা খালাকে আচ্ছা বলতে দেখে মুহূর্তেই খুশিতে চকচক করে ওঠে আমার ফেস। আর সেই খুশি হওয়া ভাবটা নিয়েই খালাকে বলে উঠি, তার মানে তুমি আমায় এনে দিবে তৃপ্তিলয়টা? আমার কথাটা শেষ করার সাথে সাথে খালা বলে ওঠে, না আপামনি, আমি অন্যটা বুঝাইছি আপনারে। আপনি আমার লগে আর কথা কইরেন না এইটা। তুমি আমায় এখনই পর করে দিচ্ছ খালা, তোমরা সব কটা স্বার্থপর, কেউ আমার আপন না। তাই আমি ঠিক করেছি আমি আর কখনো এই স্বার্থপরদের বাড়িতেই আসবো না। কেন আপামনি, আপনি কই যাইবেন? অনেক দূরে। তাহলে কি আমি আপনার লগে খাবার বানাইয়া রাখুম, লগে নিয়ে যাওয়ার লাগে? জরিনার এমন উল্টাপাল্টা কথা শুনে মুহূর্তে রাগটা বাড়ছে আমার, কিন্তু এই মুহূর্তে খালাকে রাগ দেখালে আমি কখনোই তৃপ্তিলয় পর্যন্ত পৌঁছাতে পারবো না। কারণ একমাত্র খালাই আমার লাস্ট ভরসা ওই তৃপ্তিলয় পর্যন্ত পৌঁছানোর। তাই খালাকে ইমোশনাল ভাবে আরো দুর্বল করার জন্য খালার সামনে শব্দ করে ন্যাকা কান্না জুড়ে দিই করে। আমার এমন কান্নায় মুহূর্তে জরিনা খালার মনটা নরম হয়ে আসে, আর এই নরম হওয়া মন নিয়ে আমায় শান্ত করার জন্য নিজের এক হাতে আমায় জড়িয়ে নিয়ে আমার পিঠের উপর নিজের অন্য হাত বোলাতে বোলাতে দ্রুত বলে ওঠে, কাইন্দের না আপামনি, আমি আপনারে জন্য চুরি কইরে পাতিলয় আইনা দিতাছি, আপনি এইখানে থাইকেন। খালার এমন কথায় মুহূর্তে আমার ন্যাকা কান্না বন্ধ করে দিয়ে খুশিতে লাফিয়ে উঠে জরিনা খালাকে ধরে বলে উঠি, সত্যি খালা এনে দিবা? কিন্তু আম্মু যেন না জানে এটা সম্পর্কে, হ্যাঁ? আচ্ছা, কেউ জানব না, আমি লইয়া আইতাছি পাতিলয়টা চুরি করে এক্ষুনি। কথাগুলো বলেই জরিনা খালা দ্রুত আমার রুম থেকে বের হয়ে যায় তৃপ্তিলয়টা নিয়ে আসতে। আর খালা বের হতেই আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানার উপর পা ঝুলিয়ে বসে পড়ি। অধীর আগ্রহের সাথে তৃপ্তিলয় কি সেটা দেখার জন্য দরজার দিকে তাকিয়ে থাকি আমি। 1 ঘন্টা যাবৎ বসে আছি নিজের রুমের মধ্যে, অপেক্ষার অবসান কিছুতেই যেন পার হচ্ছে না আমার। জরিনা খালা তৃপ্তিলয়টা আনতে গেছে প্রায় 1 ঘন্টা সময় পার হতে চলেছে, কিন্তু এখনো আসার নাম পর্যন্ত নেই। আমার অস্থিরতাটা যেন ক্রমাগত বেড়েই চলেছে তৃপ্তিলয়ের জন্য। আর সেই সাথে খালা কখন আসবে সেটাও জানি না, আমি কি করব কিচ্ছু ভেবে পাচ্ছি না এই মুহূর্তে। আমার তুমুল অস্থিরতার সাথে উঠে দাঁড়িয়ে পড়া জরিনা খালা কোথায় আছে সেটা দেখার জন্য, কারণ এতটা সময় উনি কি করছে, কোথায় আছে সেটা দেখতে হবে আমায়। আমি উঠে দাঁড়িয়ে কিছুটা পথ এগিয়ে যেতেই হঠাৎ করেই জরিনা খালা দ্রুততার সঙ্গে হুমড়ি খেয়ে আমার রুমে ঢুকে দরজাটা আটকে দিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে পেছন ঘুরে আমার দিকে তাকায়। খালাকে এই মুহূর্তে আমার রুমে দেখে যতটা না খুশি হই তার চেয়ে বেশি কপাল কুঁচকে এলো আমার, কারণ ওনার হাতে আমি এই মুহূর্তে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমাকে কপাল কুঁচকে খালার দিকে তাকাতে দেখে জরিনা খালা আমার দিকে তাকিয়ে থেকে হাঁপাতে হাঁপাতে চিন্তিত সুরে বলে ওঠে, আপামনি, আম্মাজানের চোখে ফাঁকি দিয়া এইটা চুরি করতে আমার তো জান যায় অবস্থা। আল্লাহ,
আইসা আপামনি, আমি বুঝবার পারি না এই বইটার ভিতরে এমনটা কি আছে যেইটা আম্মাজান বেগরে এমনটা ধৈরা কড়াভাবে নিষেধ করতেছে।